আজকের শনিবার কত তারিখ? 19 তারিখ, তাই না? রোববার। ওহো, আজকে রবিবার। হ্যাঁ, রবিবার 20 তারিখ, তাই তো? 19 তারিখ। 19 তারিখ। আচ্ছা, রবিবার 19 তারিখের ক্লাস হচ্ছে। 19 তারিখের ক্লাসটা কালকের দুপুরের মধ্যে পেয়ে যাবে আপলোড করা অবস্থায়। তো দেখে নিও তোমরা। আজকের আলোচনা করব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রূপনারায়ণের কুলে। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কাছে পরম বিস্ময়। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কাছে একজন মহান মনীষী, আমাদের কাছে আদর্শ, আমাদের জাতির প্রেরণা, আমাদের পথপ্রদর্শক। আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বাংলা সাহিত্যের জগতে নয়, বিশ্ব সাহিত্যের দরবারে একজন প্রতিষ্ঠিত, একজন বলিষ্ঠ, একজন স্বনামধন্য সাহিত্যিক। তবে শুধু সাহিত্যের ক্ষেত্রেই নয়, গানের ক্ষেত্রে আর সমাজের এমন কোনো বিষয় নেই যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বলিষ্ঠ পদচারণায় ধন্য হয়নি, সমৃদ্ধ হয়নি। তার মানে সমাজের যে কোনো ক্ষেত্রে আমরা রবীন্দ্রনাথকে পাব। জীবনের প্রতিটা পদক্ষেপে আমরা রবীন্দ্রনাথকে খুঁজে পাব। আমাদের জীবনে শয়নে, স্বপনে, জাগরণে সর্বক্ষণের সঙ্গী কিন্তু রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ছাড়া আমাদের জীবন অচল, রবীন্দ্রনাথ ছাড়া আমাদের জীবন স্তব্ধ, রবীন্দ্রনাথ ছাড়া আমাদের জীবন আমরা ভাবতেই পারি না, অসম্পূর্ণ। তাই সাহিত্যিক হিসেবে নয়, একজন জীবন শিল্পী হিসেবে, একজন আদর্শ নাগরিক হিসেবে, একজন দেশপ্রেমিক হিসেবে, পথ প্রদর্শক হিসেবে, মহান মনীষী হিসেবে আমরা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সর্বক্ষণের সঙ্গী হিসেবে পাব রবীন্দ্রনাথকে। তাই রবীন্দ্রনাথ সম্পর্কে এত 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 বলার জায়গা যে বলে হয়তো শেষ করার মতো নয়। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের অন্তিম পর্যায়ে পৌঁছে এক নতুন দার্শনিক ভাবনায় উপনীত হয়ে যে কবিতা আমরা পাঠক উপহার পেয়েছি, সেই কবিতার নাম রূপনারায়ণের কুলে। রূপনারায়ণের কুলে এই কবিতার কাব্যগ্রন্থের নাম শেষ লেখা। শেষ লেখা কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথ ঠাকুর জীবন সায়াহ্নে উপনীত হয়ে যে সমস্ত কবিতাগুলো রচনা করেন, সেই কবিতাগুলো যে কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছে, সেই কাব্যগ্রন্থের নামগুলো যদি আমরা খেয়াল করি তাহলে দেখব নামগুলোর মধ্যে তার জীবনের উত্থান পতনও জড়িয়ে রয়েছে। মানে নামগুলো হয়ে উঠেছে প্রতীকধর্মী, নামগুলো হয়ে উঠেছে ব্যঞ্জনাময়। যেমন ধরো, তার জীবনের শেষ প্রান্তে তথা গোধূলি বেলায় তিনি যে কাব্যগুলো রচনা করেছেন, সেই কাব্যগুলোর নাম রোগশয্যায়, আরোগ্য, জন্মদিনে, শেষ লেখা। রবীন্দ্রনাথ যখন অসুস্থ, তিনি যখন রোগশয্যায় শায়িত, এবং সেই সময়কালে যে কবিতাগুলো তিনি রচনা করেছেন, এই রোগশয্যায় এই শীর্ষক কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর যখন রোগশয্যা থেকে আরোগ্য লাভ করলেন, সুস্থ হয়ে উঠলেন, তখন তার ওই সময়ের কবিতাগুলো প্রকাশিত হয়েছে এই আরোগ্য নামক কাব্যগ্রন্থের মধ্যে। তার মানে কাব্যগ্রন্থের নাম দেওয়া হলো আরোগ্য, কারণ তিনি আরোগ্য লাভ করলেন। এবার দেখো, যে বয়সে গিয়ে তিনি আরোগ্য লাভ করলেন, একেবারে জীবনের শেষ সীমায়, তার মানে 80 বছর বয়স। এই 80 বছর বয়সে গিয়ে তার আর এই অসুস্থ অবস্থা থেকে বেঁচে ওঠার কথাই ছিল না, সুস্থ হয়ে ওঠার কথাই ছিল না। তিনি হয়তো ভেবেছিলেন যে তিনি এই সুন্দর জগৎ থেকে, সুন্দর পৃথিবী থেকে
ছেড়ে চলে যাবেন, তাকে হয়তো বিদায় নিতে হবে। কিন্তু এই জায়গা থেকে তিনি যখন সুস্থ হয়ে ফিরে এলেন, অর্থাৎ আরোগ্য লাভ করলেন, তখন তার মনে হলো কি, তার যেন নবজন্ম হলো, নতুন জন্ম হলো তার। এবং সেই সময়ের কাব্যে যে কবিতাগুলো স্থান পেয়েছে, সেই কবিতাগুলো তার একটা অন্য ভাবনায় উপনীত হয়ে জায়গা করে নিয়েছে। এবং দেখা যাচ্ছে ওই কবিতাগুলো আরোগ্য নামক কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছিল, তারপরে জন্মদিন নামক কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছে, জন্মদিনে। এরপরে তিনি যে কবিতাগুলো লিখেছেন সেগুলো তার জীবনের শেষ কবিতা, আর সেই কবিতাগুলো তার জীবনের শেষ কাব্য, শেষ লেখায় অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে আমাদের আলোচ্য রূপনারায়ণের কুলে এই কবিতাটি তার শেষ কাব্য, শেষ লেখার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে, এবং এই শেষ লেখা কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল তার মৃত্যুর পরবর্তীতে, তার জীবদ্দশায় প্রকাশিত হয়নি। তার মৃত্যু 1941 খ্রিস্টাব্দে এবং মৃত্যুর পরবর্তীকালে প্রকাশিত হয়েছে। এই শেষ লেখা কাব্যগ্রন্থে মোট কটা কবিতা আছে? আমি তো এর আগে আলোচনা করে দিয়েছি। শেষ লেখা কাব্যগ্রন্থে মোট কতগুলো কবিতা আছে? 15টি কবিতা আছে। হ্যাঁ, এই 15টি কবিতার মধ্যে আমাদের যে পাঠ্য এই রূপনারায়ণের কুলে, এটা কততম কবিতা, কত নম্বর, কত সংখ্যক? 11 নম্বর। 11 নম্বর। 11 নম্বর। হ্যাঁ, এগুলো হয়তো 11 নম্বর। ঠিক আছে, এগুলো হয়তো পরীক্ষায় আসবে না, কিন্তু এই কবিতাটা বোঝার জন্য, এই কবিতাটা মনে রাখার জন্য আমাদের কিন্তু এই তথ্যগুলোকে মনে রাখতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটা রচনা করছেন 1941 খ্রিস্টাব্দে। কত তারিখে? 13ই মে। 13ই মে। এবং আমাদের কাছে এটা সত্যি আশ্চর্যের, অবিশ্বাস্য মনে হতে পারে, রাত কটার সময় তিনি এই কবিতাটা রচনা করছেন? 3:15 তাহলে ভাবো, রাত 3:15 তিনি এই কবিতাটা রচনা করছেন। এবং যিনি একেবারে বয়সের শেষ সীমায় দাঁড়িয়েছেন, মানে জীবন মৃত্যুর মাঝে দাঁড়িয়ে আছেন, যেন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। মাঝে মাঝে তিনি অসুস্থ হয়ে একেবারে অচেতন হয়ে পড়ছেন, একেবারে যেন ঘোরের মধ্যে আচ্ছন্ন হয়ে পড়ছেন, ঘোর একটা বিভোর হয়ে যাচ্ছেন, একটা অসুস্থ অবস্থায় একটা অন্য একটা ঘোরের মধ্যে যেন তিনি আচ্ছন্ন হয়ে কোথায় যেন তলিয়ে গেলেন, হারিয়ে গেলেন। তারপরে কিছুক্ষণ পরে আবার তিনি যেন চেতনা ফিরে পেয়ে তিনি অর্ধস্ফুটভাবে উচ্চারণ করলেন দু একটা লাইন। তো তার পাশে যারা ছিলেন, যখন যারা থেকেছেন, তারা তার এই অর্ধস্ফুট লাইনগুলোকে সেই মুহূর্তে লিখে নিয়েছেন। পরবর্তীতে দেখা যাচ্ছে রবীন্দ্রনাথ যখন একটু সুস্থ হলেন, একটু চেতনায় ফিরলেন, তখন তিনি তা সংশোধন করে দিয়েছেন। আবার কখনো কখনো এমনও হয়েছে এই কাব্যগ্রন্থের কবিতাগুলোতে রবীন্দ্রনাথ কিন্তু আর পরবর্তীতে সংশোধন করতে পারেননি। তাই কিছু কিছু ক্ষেত্রে অসম্পূর্ণ, কিছু কিছু ক্ষেত্রে দেখবে মনে হচ্ছে যেন কোথাও না কোথাও একটা অমিল খুঁজে পাওয়া যাচ্ছে। এই কবিতার ক্ষেত্রেও আছে, কোথাও কোথাও দেখবে একটা অমিল খুঁজে পাওয়া যাচ্ছে। তো সেই অমিলটাকে, সেই অসম্পূর্ণতাটাকে আমাদেরকে ঠিক ওই বয়সে গিয়ে, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের ওই বয়সে গিয়ে, ওই বোধে পৌঁছে আমরা কিন্তু তাকে সম্পূর্ণ করে বোঝার চেষ্টা করব। এইবারে একটা কথা বলি, যে কবি প্রায় 80 বছর বয়সে পৌঁছে জীবন সম্পর্কে অগাধ অভিজ্ঞতা লাভ করে তিনি এই জগৎটাকে দেখছেন বাস্তবের কোষ্ঠী পাথর দিয়ে বিচার করে। কোষ্ঠী পাথর, সোনা যাচাই করার জন্য কোষ্ঠী পাথর লাগে। সোনা নকল না আসল, এটা কোষ্ঠী পাথর দিয়ে ঘষে যাচাই করা হয়। আমরা জীবনটাকে যদি বাস্তবের কোষ্ঠী পাথর দিয়ে যাচাই করি, তাহলে জীবনের প্রকৃত সত্যটাকে উদ্ঘাটন করতে পারবো, প্রকৃত সত্যটাকে দর্শন করতে পারবো। আর এই মুহূর্তে তোমরা যে বয়সে দাঁড়িয়ে আছো, এই বয়সে সবসময় সত্যের কোষ্ঠী পাথর দিয়ে জীবনটাকে যাচাই করা সম্ভব নয়, এটা বয়সের ধর্ম। তোমরা
রবীন্দ্রনাথ ঠাকুরের ওই বার্ধক্যে পৌঁছে এই বয়সে দাঁড়িয়ে তার মতো করে এই জীবন এবং জগৎকে উপলব্ধি করতে পারবে বলে আমার মনে হয় না। তোমরা যে বয়সে দাঁড়িয়ে আছো সেই বয়সটাকে উপলব্ধি করাটা তোমাদের কাছে সহজ। তোমরা দাঁড়িয়ে আছো কৈশোরে, মানে শৈশব আর যৌবনের মাঝখানে বয়ঃসন্ধি পর্ব। আর এই বয়ঃসন্ধি পর্বে দাঁড়িয়ে এই বয়সটাকে তোমরা যেভাবে উপলব্ধি করছো, এই বয়সে দাঁড়িয়ে তোমরা যে দৃষ্টিভঙ্গি দিয়ে এই জগৎটাকে দেখছো, জীবনটাকে দেখছো, তোমাদেরকে যদি বলা হয় যে বার্ধক্যে দাঁড়িয়ে একটা মানুষ ঠিক যেভাবে উপলব্ধি করে, যেভাবে জীবনটাকে জগৎটাকে দেখে, সেভাবে তোমরা দেখো, তোমরা চেষ্টা করবে, কিন্তু পুরোপুরি ওই ব্যক্তির মতো কখনোই উপলব্ধি করতে পারবে না, সম্ভবই না। আমি কিন্তু তোমাদের বয়সটাকে উপলব্ধি করতে পারবো। আমি তোমাদের বয়সে একটা সময় ছিলাম, তাই ওই বয়সটা পেরিয়ে এসেছি বলেই ওই বয়সে দাঁড়িয়ে জীবনটা কেমন হয়, জীবনটা কিভাবে দেখা যায়, দেখতে পাওয়া যায়, আমি কিন্তু উপলব্ধি করতে পারবো। কিন্তু আমি যে বয়সে দাঁড়িয়ে আছি, এই বয়সে কিভাবে জীবনটাকে উপলব্ধি করা যায় সেটা কিন্তু তোমরা পুরোপুরি তা উপলব্ধি করতে পারবে না, এটা পারা সম্ভব নয়। এই জন্যই দেখবে যে বাবা মায়ের সঙ্গে ছেলে মেয়েদের চিন্তাভাবনা, মতাদর্শগত পার্থক্য থাকে, কারণ বাবা মারা কিন্তু তোমাদের এই বয়সটা পেরিয়ে এসেছে, এখন জীবনটাকে দেখছে বাস্তবের দৃষ্টিভঙ্গি দিয়ে, বাস্তবের কাঠিন্যে ফেলে জীবনটাকে ঘষে মেজে যাচাই করে দেখছে। সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু তোমাদেরকে উপদেশ দেয়, পরামর্শ দেয় জীবন সম্পর্কে, যেটা করতে পারলে ভালো হবে, এটা না করলে ভালো হবে, এটা করলে ভালো হবে, এরকম করো, এরকম করো না। কিন্তু তোমাদের মাথায় সেটা পুরোপুরি ঢোকে না। তার কারণটাও আছে, কারণ তোমরা কিন্তু বাবা মায়ের বয়সে পৌঁছাওনি বা পৌঁছতে পারোনি। কিন্তু তোমাদের বয়সে বাবা মা পৌঁছতে পারে, কারণ বাবা মা যদি চায় তোমাদের বয়সে পৌঁছে তোমাদেরকে তোমাদের মতো করে বুঝতে পারে। কিন্তু অনেক ক্ষেত্রে বাস্তব এতটা কঠিন হয়ে যায়, বয়সটা পেরিয়ে আসার পর বাবা মা এই বয়সে দাঁড়িয়ে তাদের মতোই অনেক সময় তোমাদের উপরে নিয়ন্ত্রণ করতে চায়, এক অর্থে কর্তৃত্ব করতে চায়। তাই এক একটা পর্যায়ে দাঁড়িয়ে অন্য পর্যায়টাকে উপলব্ধি করা সহজ নয়, বিশেষ করে যে পর্যায়ে এখনও পৌঁছতে পারোনি, শৈশব কৈশোরে দাঁড়িয়ে আছো, এই পর্যায়টাকে উপলব্ধি করা সহজ। কিন্তু যৌবন, তাও হয়তো কিছুটা উপলব্ধি করতে পারবে, কারণ যৌবনের দৌড় গোড়ায় দাঁড়িয়ে আছো, কিন্তু উপলব্ধি করতে পারবে না সেটা হলো প্রৌঢ়ত্ব আর বার্ধক্যকে। তাই আমরা যতটা পারি চেষ্টা করব রবীন্দ্রনাথের বয়সে পৌঁছে রবীন্দ্র ভাবনায় ভাবিত হওয়ার চেষ্টা করতে হবে। রবীন্দ্রনাথের রূপনারায়ণের কুলে এই নামটা আর রূপনারায়ণের কুলে এই নামটা দুটোর মধ্যে একটা কোথাও না কোথাও আমরা পার্থক্য তৈরি করব। এই কারণেই বলছি যে বেশিরভাগ স্টুডেন্ট রূপনারায়ণের কুলে এটা উচ্চারণ করে, এটা লিখেও আসে, কিন্তু যদি আমরা খুব ভালোভাবে দেখি তাহলে দেখতে পাওয়া যাবে রূপনারায়ণের কুলে, রূপনারায়ণের কুলে নয়। একটা মজার ভিডিও দেখছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরাও দেখেছো। রাত দুপুরে হঠাৎ করে স্ত্রীর মোবাইলে মেসেজ এসছে, স্বামী জেগে উঠেছে, কী ব্যাপার এই রাত দুপুরে কে মেসেজ করে, কী লেখা আছে? লেখা আছে বিউটিফুল। তোমাকে বিউটিফুল কে লিখলো? স্ত্রী উঠেই দিয়েছে একটা থাপ্পড়। ঘুম চোখে কী দেখো, ওখানে লেখা আছে ব্যাটারি ফুল, আর তুমি বিউটিফুল দেখছো। তো এই রকম ব্যাপারটা যেন আমাদের না হয়ে যায়, যে আছে রূপনারায়ণের কুলে, এটা বলতে বলতে বা উচ্চারণ করতে করতে বা ওই ওভারলুক হয়ে গিয়ে রূপনারায়ণের কুলে যেন না হয়ে যায়। তো
তো যাই হোক, রূপ নারায়ণের না, রূপ নারায়ণের কুলে। তবে আমি রূপ নারায়ণ নিয়ে একটু আলোচনা করে নিই। ভূগোলে রূপ নারায়ণ এই নদীর কথা আছে। তোমরা আমার থেকে অনেক ভালো ছাত্র বা ছাত্রী, ভূগোল তোমাদের অনেকের অনেক ভালো লাগে, ভূগোলে অনেকে নাম্বার পেয়েছো, আর অনেকে আর্টসের, হ্যাঁ, তো ভূগোলে ভালো নাম্বার পাবে। কিন্তু আমার ভূগোল সম্পর্কে ধারণা অনেক কম। তো আপাতত এই কবিতা সম্পর্কে যতটুকু প্রয়োজন সেইটুকু জিনিস, সেইটুকু বিষয় আমি বলে নিই। যে রূপ নারায়ণ এই যে নদীটা, এই নদীর উৎপত্তি ছোটনাগপুর মালভূমি, মানে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের এই যে ছোটনাগপুর মালভূমি অঞ্চল থেকে এই নদীর উৎপত্তি হয়েছে, এবং এই নদী ঝাড়খণ্ড থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে, পুরুলিয়া হয়ে, মেদিনীপুর হয়ে হুগলি নদীতে পতিত হয়েছে। এইবার রূপনারায়ণ এই নদী কিন্তু ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমিতে উৎপন্ন হয়নি। রূপনারায়ণের পূর্বে দুটো নদী মিলিত হয়ে রূপনারায়ণ নাম নিয়েছে, এবং সেটা হচ্ছে দ্বারকেশ্বর আর শিলাবতী। এই দ্বারকেশ্বর শিলাবতী নদীটা ছোটনাগপুর মালভূমিতে উৎপন্ন হয়েছে। তারপরে কিছুটা পথ চলার পরে একটা জায়গায় যখন মিলিত হয়েছে তখন এর নাম হয়েছে রূপনারায়ণ। এবং এই রূপনারায়ণ যেহেতু পুরুলিয়া মেদিনীপুর অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, তাই এই অঞ্চলে প্রবাহিত হওয়ার সময় এর জল একটু গৈরিক রূপ ধারণ করে, গৈরিক বর্ণ মানে গেরুয়া রূপ ধারণ করে। তো বলো তো কেন? কেউ একজন বলো, কেন গেরুয়া রূপ? লাল মাটির জন্য নাকি ওখানে? হ্যাঁ, রাইট, লাল মাটি। এটা তো জানি আমরা যে পুরুলিয়া, বীরভূম এই সমস্ত অঞ্চল, মেদিনীপুর লাল মাটির অঞ্চল। তো এই লাল মাটির অঞ্চল দিয়ে প্রবাহিত হওয়ার কারণে গেরুয়া রং বা গেরুয়া বর্ণ ধারণ করে। তাহলে নদীর জলটা একটু ভেবে নাও, একটু কল্পনা করে নাও। আমরা তো আপাতত নদীকে সামনে পাচ্ছি না, তো আমরা আমাদের ওই কল্পনাপ্রবণ মন দিয়ে নদীর রংটাকে একটু ভেবে নেব। তো নদীর জল গেরুয়া, রঙিন। এইবার যখন সূর্য অস্ত যাচ্ছে, ধরো কবি, বাবা এত দেরি করে কে ঢুকলো রে, ধরো কবি এই রূপনারায়ণ নদীর কূলে বসে রয়েছেন অপরাহ্নে, মানে গোধূলি বেলায়, সন্ধ্যার ঠিক আগে সূর্য অস্ত যাচ্ছে। সূর্য যখন অস্ত যাচ্ছে, সেই সূর্যাস্তের রঙিন আভা ছড়িয়ে পড়ছে রূপনারায়ণ নদীর ওই গৈরিক জলের উপর। কি অপূর্ব শোভা হওয়া উচিত একবার ভেবে দেখো। একে তো জলের রং গেরুয়া, তার উপরে সূর্যাস্তের রঙিন আভা, অপূর্ব একটা সৌন্দর্য বা শোভা সৃষ্টি করে। এই সৌন্দর্য, এই শোভা কবির হৃদয়কে, কবির মনকে ভরিয়ে দিয়ে যাচ্ছে, ছুঁয়ে যাচ্ছে। তার এক কিন্তু সৌন্দর্য, রূপ, এই ব্যাপারটা মাথায় রাখো। দুই, কবি রূপ নারায়ণ এই নদীর সঙ্গে মিলিয়ে কবিতার নামকরণ করেছেন রূপনারায়ণ। কোথাও না কোথাও তিনি একটু পরিবর্তন করেছেন নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে, নিজস্ব দৃষ্টিভঙ্গি, নিজস্ব চিন্তা ধারার মধ্য দিয়ে তিনি বদলে দিয়েছেন। রূপনারায়ণ একটা নদী। আমরা নদীর সঙ্গে তুলনা করতে পারি জীবনকে, আমরা জীবনকে তুলনা করতে পারি নদীর সঙ্গে। নদী যেমন তার উৎস থেকে উত্থিত হওয়ার পর সামনে যখন প্রবাহিত হচ্ছে, তখন প্রবাহিত হতে হতে কোথাও গিয়ে বাধাপ্রাপ্ত হয়, কিন্তু সেই বাধা যখন সে অতিক্রম করতে পারে না, তখন নদী আবার ওই বাধাকে সামনে রেখে অন্যদিকে মোড় নেয় বা বাঁক নিয়ে নেয়, দিয়ে আবার প্রবাহিত হয়। এইভাবে নানা মোড় ঘুরতে ঘুরতে বা বাঁক নিতে নিতে এই নদী গিয়ে সমুদ্রে মেশে বা মিলিত হয়। ঠিক তেমনিভাবে আমাদের জীবনটাও তাই, নদীর সঙ্গে তুলনীয়। নদীর মতোই আমাদের জীবন, জন্মের পর আমরা এগিয়ে চলেছি সামনের দিকে, এবং নানা সময় নানা বাধা বিপত্তি আমাদের জীবনে উপস্থিত হয়, এবং
যখন আমরা সেই বাধাকে অপসারিত করতে পারি না, তখন আমাদের জীবন একটা অন্যমুখী হয়ে যায়, অন্য দিকে ঘুরে যায়, অন্য মোড় নিয়ে নেয়। এর আগের ক্লাসে আলোচনা হয়েছে কে বাঁচায় কে বাঁচে নিয়ে। মৃত্যুঞ্জয় একজন মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত চাকরিজীবী। সে কিন্তু নিজেকে নিয়ে, নিজের পরিবারকে নিয়ে সুখী ছিল। সে কখনো আন্দাজ করতেই পারেনি যে তার জীবনে এরকম একটা ঘটনা আসবে আর তার জীবনকে একবারে তোলপাড় করে দিয়ে যাবে, আলোড়িত করে দিয়ে যাবে। ভাবতেই পারেনি, আমরাও কিন্তু ভাবতে পারছি না। আমি এই প্রসঙ্গে কঠিন বাস্তবটাকে বলি, একটা চরম বাস্তবটাকে আমরা লক্ষ্য করছি। আমরা প্রত্যেকে কিন্তু নিজেকে রক্ষা করার চেষ্টা করছি, নিজের পরিবারকে রক্ষা করার চেষ্টা করছি, কিন্তু আমরা যতই আমাদের মনকে সামলানোর চেষ্টা করি না কেন, প্রতি মুহূর্তে চারদিক জুড়ে যে পরিস্থিতি, তার প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব আমাদের মনের উপরে এসে পড়ছে। আমরা যতই নিজেদের মনকে বোঝাই যে না, পড়তে দেবই না, যেখানে যার জীবনে যাই হয়ে যাক না কেন, আপাতত আমাদের নিজেদের মনকে আমাদের নিজেদের নিয়ন্ত্রণে রাখতে হবে। না হলে আমরাও কিন্তু মৃত্যুঞ্জয়ের মতো একটা সময়ের পরে গিয়ে উন্মাদগ্রস্ত হয়ে উঠতে পারি। যতই আমরা আমাদের মনকে বোঝাই না কেন, হঠাৎ করে দেখা যাচ্ছে খবরে হঠাৎ করে একটা নতুন নিউজ দেখলাম, কোন একটা নিউজ যেটা সত্যি মন খারাপ করে দেওয়ার মতো, মনকে রীতিমতো তোলপাড় করার মতো নিউজ। নিশ্চয়ই একটা নিউজ কিন্তু আজকে সারা দিন ধরে কিন্তু খবরে দেখছো তোমরা। মাধ্যমিক পরীক্ষার্থী, দেখছো না? উত্তাল হয়ে উঠেছে চোপড়া। হ্যাঁ, কি প্যাথেটিক, কি মর্মান্তিক। তাহলে এইরকম একটা ঘটনা, এরকম একটা নারকীয় ঘটনা ঘটে গেল মেয়ের জীবনে। তাহলে এই ঘটনাটা আমাদের মনের উপরে প্রভাব ফেলতে বাধ্য। আমাদের মন তো আর পাথর দিতই না। যখন মানুষ অস্তিত্ব সংকটে পড়ে গেছে, যখন মানুষ বাঁচার জন্য লড়াই করছে, সেখানে একটা শ্রেণী এরকম পাশবিক অত্যাচার চালালো একটা মেয়ের উপরে। এই যে ঘটনা, এইরকম আরও কত ঘটনা। যখন ঘটনা দেখছি, আমাদের এই যে মনটা, প্রত্যেকের মন বাইরে থেকে যতটাই কঠিন হোক না কেন, আমাদের মন কিন্তু ভেতরে কোমল। মন মানেই কোমল। বাইরের থেকে আমরা চেষ্টা করি তাকে কঠিন করে রাখতে, নিয়ন্ত্রণ করে রাখতে, কিন্তু কোমল। আর সেই কোমল মনের উপরে যখন এই আঘাতটা পড়ে, প্রভাবটা পড়ে, তখন কিন্তু আমরা নিজেরা বিচলিত হই, নিজেদের কথা ভেবে, নিজেরা বিচলিত হই নিজেদের পরিবারের কথা ভেবে, যে এরকম আমাদের জীবনে কখনো ঘটবে না তো। তখনই দেখা যায় ওই ভাবতে আমাদের মনটা আস্তে আস্তে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। শুধু এই ঘটনা নয়, এরকম খবরের কাগজ খুললেই, সোশ্যাল মিডিয়া খুললেই হাজার অমানবিকতার খবর, অমানবিকতার চিত্র। কেউ কোথাও মারা যাচ্ছে, কেউ কোথাও খেতে না পেয়ে একেবারে উন্মাদ পাগলের মতো হয়ে যাচ্ছে, কোথাও সর্বহারা হয়ে যাচ্ছে। তার মানে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে জীবন আমাদেরকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাবে আমরা কিন্তু আগে থেকে টের পাচ্ছি না, আন্দাজ করতে পারছি না। রবীন্দ্রনাথ দীর্ঘ জীবনের অধিকারী, দীর্ঘ আয়ুর অধিকারী। কত বছর জীবিত ছিলেন তিনি? কত বছর তার আয়ু? 80 বছর। 1861 খ্রিস্টাব্দে জন্ম, 1941 খ্রিস্টাব্দে মৃত্যু। তাহলে 80 বছর বয়সী একজন মানুষ। আমরা এটাই ভেবে নেব যে যার জীবন যত দীর্ঘ, যত বেশি আয়ুর অধিকারী, সে কিন্তু অভিজ্ঞতায় তত বেশি সমৃদ্ধ। এটা তো আমরা মানবই। আমার বয়স যা, আমার অভিজ্ঞতা যা, নিশ্চয়ই তোমাদের সবার ওই অভিজ্ঞতা কখনোই হওয়ার কথা নয়। কিন্তু কখনো কখনো আবার দেখা যায় যে অল্প বয়সেও এমন কিছু পরিস্থিতি আসে, এমন কিছু কঠিন চ্যালেঞ্জিং একটা অবস্থা দাঁড়ায়, তখন কিন্তু মানুষ অল্প বয়সেও অনেক বেশি অভিজ্ঞতা সঞ্চয় করে যেন জীবনে বুড়ো হয়ে যায়, অভিজ্ঞতায় বুড়ো হয়ে যায়। হয় কিন্তু একটা ছোট ছেলে বা একটা ছোট মেয়ে অল্প বয়সে যদি সে তার বাবাকে হারায় বা তার মাকে হারায়, তাহলে তার জীবন হঠাৎ করে বাস্তবের মুখোমুখি হয়ে যায়। তখন তাকে নানাভাবে
আঘাত, নিন্দা, সমালোচনা এগুলো শুনতে হয়, কারণ সে সেই মুহূর্তে অবলম্বন হারিয়ে ফেলে। অল্প বয়সেও কিন্তু জীবন তাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়, অনেক অভিজ্ঞতা দিয়ে যায়। কিন্তু আমরা এই ব্যতিক্রমী মানুষের কথা বলছি না, আমরা বলছি যে স্বাভাবিকভাবে দীর্ঘ জীবনের অধিকারী যিনি, দীর্ঘ জীবনে যিনি বহু অভিজ্ঞতা লাভ করেছেন, তার অভিজ্ঞতা কিন্তু অন্য কম বয়সীদের থেকে অনেক বেশি, এটাই স্বাভাবিক। আর রবীন্দ্রনাথ ঠাকুর এমন একজন ব্যক্তিত্ব যার অভিজ্ঞতা এত 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 যে হয়তো পৃথিবীতে এই রকম অভিজ্ঞতা আর কারোরই নেই। আর জীবন সম্পর্কে, সমাজ সম্পর্কে যে দার্শনিক চিন্তাভাবনা, তার একজন প্রাজ্ঞ দার্শনিকের মতো। আমি বলবো পৃথিবীতে যত বড় বড় দার্শনিক আছে, ওই দার্শনিকদের সঙ্গে একই সারিতে বসার যোগ্যতা রাখেন তিনি, বা হয়তো ওই দার্শনিকদের থেকে অনেক বড় দার্শনিক আমাদের কবিগুরু। তাই এই রূপনারায়ণের কুলে কবিতার যে বিষয়, সেই বিষয়কে আমরা একজন দার্শনিকের চিন্তাভাবনা দিয়ে বিচার করব। একজন দার্শনিক জীবন সম্পর্কে যা বুঝেছেন, উপলব্ধি করেছেন, জীবনের স্বরূপ উদ্ঘাটন করেছেন, সেই দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা বিচার করব। কাজটা কিন্তু কঠিন। তোমাদের যে বয়সে তোমরা দাঁড়িয়ে আছো, এই বয়সে দাঁড়িয়ে এই কাজটা অত্যন্ত কঠিন কাজ। তোমাদের বয়সে দাঁড়িয়ে তোমরা জীবন সম্পর্কে বিচার করবে, উপলব্ধি করবে কিভাবে? না, জীবনটা খুব সুন্দর, জীবনটা রঙিন। সাউন্ড মিউট কর। জীবনটা কিন্তু রঙিন, কারণ এই কৈশোরে দাঁড়িয়ে বা যৌবনের দোরগোড়ায় দাঁড়িয়ে কবি সুকান্ত ভট্টাচার্যের ভাষায় 18 বছর বয়স, এই 18 বছর বয়সে দাঁড়িয়ে, 18 বছর মানে কিন্তু নির্দিষ্ট 18 বছর কোনো একটা সংখ্যা নয়। এই 18 বছর মানে হচ্ছে বয়ঃসন্ধি পর্ব। এই বয়ঃসন্ধি পর্বে দাঁড়িয়ে জীবন কিন্তু চঞ্চল, এই বয়সে দাঁড়িয়ে জীবন উচ্ছল, প্রাণবন্ত। আর এই যৌবনের দরজায় দাঁড়িয়ে জীবন কিন্তু রঙিন। যতই আঘাত আসুক, যতই বিপদ আসুক, যতই কঠিন বাস্তব সামনে দাঁড়াক, এই বয়সীরা কি করে? না, এই বয়সীরা ওই কঠিন বাস্তবকে রঙিন আবরণে মুড়ে ফেলে, কল্পনার রঙিন আবরণে মুড়ে ফেলে। অর্থাৎ চোখে একটা রঙিন চশমা পরে নেয় বয়স। তাই জগৎ দেখতে কি মনে হয়? কি সুন্দর জগৎ, অসাধারণ, রঙিন, স্বপ্নের দুনিয়া। আর এইভাবে বাঁচার মধ্যেই রয়েছে আনন্দ। যতই বাস্তব কঠিনকে তোমরা দাও না কেন, আমরা কি করব? রঙিন চাদর দিয়ে মুড়ে দেব। কিন্তু এই বয়স থেকে পার হয়ে যখন প্রৌঢ়ত্বে গিয়ে দাঁড়াবে, তখন জীবন তোমাদের অনেক কিছু শিখিয়ে দিয়েছে। তখন ওই চশমাটা, রঙিন চশমাটা কিন্তু অনেকটাই চোখ থেকে সরে যাবে। তখন সংসারের দায় দায়িত্ব কঠিন, চ্যালেঞ্জ। তুমি অভিভাবক, তুমি অভিভাবিকা, সংসারে তুমিই গার্জেন, তোমাকেই উপার্জন করতে হচ্ছে, আগলে রাখতে হচ্ছে পুরো পরিবারকে। তখন সবসময় জীবনটাকে ওই রঙিন স্বপ্নের বলে মনে হবে না, কারণ জীবন তখন তোমার কাছে পৌঁছে গেছে বাস্তবটা নিয়ে, কঠিন রূঢ় বাস্তবটা নিয়ে পৌঁছে গেছে। আবার এই বার্ধক্যে যখন পৌঁছে যাবে, প্রৌঢ়ত্ব ছেড়ে, তখন তো আরও কঠিন বাস্তব। তখন বিদায় নেওয়ার পালা উপস্থিত হয়েছে, পৃথিবী থেকে চলে যেতে হবে। আর আমরা জানি যে যখন একের পর এক বছরগুলো অতিক্রান্ত হয়, চলে যায়, যখন আমরা মৃত্যুর দিকে গিয়ে চলেছি, একেবারে জীবন সায়ান্নে যখন পৌঁছে যাচ্ছি, তখন আমাদের মনে হয় যে বেঁচে থাকার জন্য আমাদের অনেক বেশি আগ্রহ তৈরি হয়, বেঁচে থাকার প্রতি আমরা অনেক বেশি অন্তর থেকে কামনা করি বেঁচে থাকার জন্য। আমরা ভাবি যে না, আরও যদি দুদণ্ড এই পৃথিবীতে বেঁচে থাকতে পারতাম, বেঁচে থাকতে পারি, তাহলে পৃথিবীটাকে একটু অন্যভাবে দেখব, পৃথিবীটাকে একটু অন্য রূপে দেখব। এতদিন ধরে দেখার যে সৌভাগ্য হয়নি,
যে দৃষ্টিভঙ্গি দিয়ে দেখার সৌভাগ্য হয়নি, এখন পৃথিবীটাকে অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে দেখব। পৃথিবীতে যে রং, রস, রূপ, গন্ধ, স্পর্শ, একে কিন্তু পুরোপুরি আত্মস্থ করে নেব। যে রবীন্দ্রনাথ ঠাকুর তার যৌবনে দাঁড়িয়ে মরণকে, মৃত্যুকে বলেছিলেন যে মরণ রে তুহু মম শ্যাম সমান। মৃত্যু যেন শ্যামের মতো, তাকে টেনে নেওয়া যায়, আলিঙ্গন করা যায়, কিন্তু এই মৃত্যুকে তিনি কিন্তু জীবন থেকে দূরে সরিয়ে দিতে চাইছেন। তিনি বাঁচতে চাইছেন জীবন সায়ান্নে পৌঁছে, মানে গোধূলি বেলায় পৌঁছে। তিনি বলছেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। এই সুন্দর ভুবন থেকে চলে যেতে চাই না, মরতে চাই না, এই সুন্দর ভুবনে আরও দুদণ্ড বাঁচতে চাই, দেখতে চাই, উপলব্ধি করতে চাই। তখন মনে হচ্ছে 80 বছর বেঁচেও জীবনটা কত ছোট, কত ক্ষুদ্র, আরও যদি কয়েকটা বছর বাঁচতে পারি। তো আমি তুলনা করলাম যে রূপনারায়ণ এই নদীর সঙ্গে কোথাও না কোথাও সামঞ্জস্যপূর্ণ, কোথাও না কোথাও আমরা মিল পাচ্ছি। সৌন্দর্যের সাথে কথা বললাম, আর আয়ুর সঙ্গে কথা বললাম, জীবনের সঙ্গে কথা বললাম, নদীর স্রোতের সঙ্গে তুলনা করলাম। উত্তর লেখার সময় তুমি তুলনা করতেই পারো, তোমরা তুলনা করতেই পারো যে নদীর সঙ্গে তুলনীয় যেন জীবন, রূপনারায়ণের সঙ্গে তুলনীয় যেন জীবন। কিন্তু এখানে কবিতাতে আমরা কবিতার নাম অবশ্যই রূপনারায়ণ লিখব। রূপনারায়ণ মানে রূপময় জগৎ। রূপনারায়ণ মানে এই অপরূপ সুন্দর এই পৃথিবীটা, এই জগৎটাকে কবি বুঝিয়েছেন রূপনারায়ণ। আর রূপনারায়ণের কূলে মানে তীরে, তবে এই তীর মানে নদীর তীর হলেও আসলে জীবনের তীর, অর্থাৎ জীবনের শেষ প্রান্ত, যাকে বলা হয় গোধূলি লগ্নে। এই গোধূলি প্রান্তে দাঁড়িয়ে কবি নতুন করে জেগে উঠেছেন, নতুন করে জীবনটাকে দেখেছেন, জেনেছেন, সত্যের স্বরূপকে উদ্ঘাটন করেছেন। তার কাছে মনে হয়েছে জীবন অত্যন্ত দুঃখের, কষ্টের, বেদনার, আঘাতের। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত জীবন নিয়ে যদি আলোচনা করি, তাহলে তোমরা দেখবে যে রবীন্দ্রনাথ এমন একজন ব্যক্তিত্ব, তিনি তার ব্যক্তিগত জীবনে বহু আঘাত পেয়েছেন, বহু আঘাত। তিনি বেঁচে থেকে তার সন্তানদের মৃত্যু দেখেছেন। এটাই স্বাভাবিক যে পৃথিবীতে যে আগে আসে তাকেই আগে বিদায় নিতে হয়। তার মানে বাবা আগে এসেছেন, বাবাই পৃথিবী থেকে বিদায় নেবে, কিন্তু